আচ্ছা, একটা দৃশ্য কল্পনা করা যাক। ধরুন, মাঝ সমুদ্রে একটা বিশাল জাহাজ, চারদিকে শুধু অন্ধকার, পানি আর তারা ভরা আকাশ। হঠাৎ করে জাহাজের সব পাওয়ার চলে গেল। জিপিএস স্ক্রিন কালো, রাডার বন্ধ, সবকিছু অকেজো। এই ভয়ঙ্কর পরিস্থিতিতেও কোনো একটা যন্ত্র নাবিককে বলতে পারে যে তার বাড়ি কোন দিকে। আজকের আলোচনায় আমরা সেই জাদুকরী যন্ত্রটা নিয়ে কথা বলবো, ন্যাভিগেশনাল কম্পাস। এর পেছনের বিজ্ঞান, এর সীমাবদ্ধতা আর আধুনিক যুগেও কেন এটা এত অপরিহার্য, সেই গভীরে আমরা যাব। আজকের আলোচনার সবচেয়ে মজার দিকটা হলো নাবিকেরা কিন্তু আসলে কম্পাসকে পুরোপুরি বিশ্বাস করেন না। তাই নাকি? হ্যাঁ, তারা জানেন যে এটা ভুল দেখায়। আসল দুঃখতাটা কম্পাস ব্যবহারের মধ্যে নয়, বরং এর ভুলটাকে নির্ভুলভাবে পরিমাপ করে সঠিক পথটা বের করার মধ্যে। আমরা দেখব কিভাবে প্রকৃতির একটা শক্তিকে মানুষ নিজের বুদ্ধিমত্তা দিয়ে বশ করে হাজার হাজার বছর ধরে সাগর পাড়ি দিচ্ছে। উত্তর দিক যে আসলে একটাই নয়, এই ধারণাটাই তো দারুণ চমকপ্রদ। ঠিক এখানেই আমার আগ্রহটা শুরু। আমি তো এতদিন জানতাম উত্তর একটাই হয়, কিন্তু আমাদের সোর্সগুলো বলছে জাহাজে নাকি প্রধানত দুই ধরনের কম্পাস থাকে। একটা পুরনো দিনের ম্যাগনেটিক কম্পাস, আরেকটা আধুনিক জাইরো কম্পাস। দুটোই রাখার দরকার কি? আধুনিকটা থাকলেই তো হয়ে যাওয়ার কথা, তাই না? এটাই সবচেয়ে সাধারণ প্রশ্ন। আর উত্তরটা হলো দুটো যন্ত্রের কাজ করার পদ্ধতি আর দর্শন দুটোই সম্পূর্ণ আলাদা। চলুন আধুনিকটা দিয়ে শুরু করি। জাইরো কম্পাস এটা হলো ন্যাভিগেশনের দুনিয়ায়, মানে একবিংশ শতাব্দীর প্রতিনিধি। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ওপর নির্ভর করে না, তাই এর রিডিং অনেক বেশি স্থিতিশীল এবং নির্ভুল। কিন্তু এটা কিভাবে কাজ করে? সোর্সে শুধু বলা হয়েছে এটা নাকি পৃথিবীর ঘূর্ণনের উপর ভিত্তি করে চলে। ব্যাপারটা ঠিক কি? খুব সহজভাবে যদি বলি, ভাবুন তো একটা লাটিম খুব জোরে ঘুরছে। হ্যাঁ। আপনি যদি ওটাকে একটু নাড়ানোর চেষ্টা করেন, দেখবেন ওটা নিজের জায়গাতেই থাকতে চাইছে, নিজের অক্ষটাকে ধরে রাখতে চাইছে, সহজে কাঁধ হতে চায় না। এই ধর্মটাকে বলে জাইরোস্কোপিক ইনার্শিয়া। জাইরো কম্পাসের ভেতরে ঠিক এমনই একটা দ্রুত ঘূর্ণায়মান চাকা বা রোটর থাকে। পৃথিবীর ঘূর্ণনের সাপেক্ষে এটি নিজের অক্ষকে মহাশূন্যে স্থির রাখে, আর সেই স্থির অক্ষটাই নাবিককে প্রকৃত উত্তর বা ট্রু নর্থ চেনাতে সাহায্য করে। আচ্ছা। তাই চার্টের সাথে এর রিডিং সরাসরি মিলে যায়, কোনো জটিল হিসাবের দরকারই হয় না। তাহলে তো এটাই সেরা। ম্যাগনেটিক কম্পাসের আর দরকার কি? এখানেই তো আসল টুইস্ট। জাইরো কম্পাসের দুটো বড় দুর্বলতা আছে। ও। প্রথমত, এটি একটি জটিল ইলেকট্রনিক যন্ত্র, এর জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দরকার। আর দ্বিতীয়ত, এটি মাঝে মাঝে ভুলও করতে পারে, যেমন খুব দ্রুতগামী জাহাজে বা পৃথিবীর মেরুন কাছাকাছি গেলে এর রিডিংয়ের সামান্য ত্রুটি দেখা দেয়। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো পাওয়ার ফেলিয়ার। যে মুহূর্তে জাহাজের ইঞ্জিন বন্ধ, জাইরো কম্পাসও অকেজো। আর ঠিক সেই মুহূর্তেই মঞ্চে প্রবেশ করে আমাদের পুরনো বন্ধু ম্যাগনেটিক কম্পাস, সেই নির্ভরযোগ্য যন্ত্র যা কোনো ব্যাটারি বা বিদ্যুৎ ছাড়াই কাজ করে। একদম। আন্তর্জাতিক সামুদ্রিক আইন অনুযায়ী প্রতিটি জাহাজে একটি মানসম্মত ম্যাগনেটিক কম্পাস থাকা বাধ্যতামূলক, তা সে জাহাজ যতই আধুনিক হোক না কেন, কারণ এটা প্রকৃতির সবচেয়ে মৌলিক শক্তিগুলোর একটির ওপর নির্ভর করে চলে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। যতদিন এই পৃথিবী আছে ততদিন এই কম্পাস কাজ করবে। জরুরি অবস্থায় এটাই নাবিকের একমাত্র ভরসা। বিষয়টা দারুণ। চলুন এই পুরনো বন্ধুর ভেতরটা একটু ঘুরে দেখি। বাইরে থেকে দেখতে তো খুব সাধারণ মনে হয়, কিন্তু সোর্সগুলো বলছে এর ভেতরে বেশ কিছু সূক্ষ্ম জিনিসপত্র আছে। একটা কম্পাস কার্ড, বিশেষ এক ধরনের তরল, আর লাবার লাইন নামের একটা দাগ। এর গঠনটা সরল হলেও অসাধারণ কার্যকর। মূল অংশটা হল কম্পাস কার্ড। এটা একটা হালকা চাকতি, যার উপর 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে। এর ঠিক নিচে কয়েকটা শক্তিশালী চুম্বক শলাকা এমনভাবে লাগানো থাকে যা সবসময় পৃথিবীর চৌম্বক উত্তরের দিকে মুখ করে থাকতে চায়। পুরো কার্ডটা একটা সূক্ষ্ম পিনের উপর এমনভাবে বসানো থাকে যেন প্রায় কোনো ঘর্ষণ ছাড়াই ঘুরতে পারে। আর কার্ডটা যে একটা তরলের মধ্যে ভাসছে, সেটার কাজ কি? সমুদ্রে তো জাহাজ সবসময় দোলে, কার্ডটা কি তাহলে স্থির থাকে? ঠিক এই কারণেই তরলটা এত গুরুত্বপূর্ণ। বাউলের ভেতরে অ্যালকোহল আর বিশুদ্ধ পানির একটা মিশ্রণ থাকে। এর দুটো কাজ। প্রথমত, জাহাজের দুলুনির সময় এটা একটা শক অ্যাবজর্বারের মতো কাজ করে,
মানে কার্ডের কাঁপুনি কমিয়ে দেয়। এই প্রক্রিয়াকে বলে ড্যাম্পিং। আচ্ছা। আর দ্বিতীয়ত, তরলটা কার্ডের ওজনকে কিছুটা হালকা করে দেয়। ফলে পিনের উপর চাপ কমে আর কার্ডটা আরও মসৃণভাবে ঘুরতে পারে। বুঝলাম। কিন্তু জাহাজের চলার দিকটা তাহলে কিভাবে বোঝা যায়? কার্ড তো সবসময় উত্তর দিকেই মুখ করে আছে। এখানেই লাবার লাইনের ভূমিত। এটা কম্পাসের কাচের ওপর আঁকা একটা স্থির কালো বা লাল দাগ। এই দাগটা সবসময় জাহাজের সামনের দিকের সাথে সমান্তরাল থাকে। ভাবুন, কম্পাস কার্ডটা পৃথিবীর সাপেক্ষে স্থির হয়ে আছে, কিন্তু আপনার জাহাজটা তার নিচে ঘুরছে। হুম। জাহাজ যখন দিক বদলায়, তখন লাভার লাইনের নিচে কার্ডের যে ডিগ্রিটা আসে, সেটাই জাহাজের ওই মুহূর্তের হেডিং বা চলার দিক। নাবিক শুধু ওই দাগটার দিকে তাকিয়েই বুঝতে পারেন জাহাজ কোন দিকে চলছে। আমি সোর্সে একটা জিনিস দেখে বেশ অবাক হয়েছি। সেখানে বলা হয়েছে উত্তর নাকি ৩ রকম। এই ব্যাপারটা কি? ট্রু নর্থ, ম্যাগনেটিক নর্থ আর কম্পাস নর্থ আমার তো মাথা ঘুরিয়ে দিচ্ছে। এটাই নেভিগেশনের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ ধারণা। চলুন এক এক করে বুঝি। প্রথমটা হলো ট্রু নর্থ বা প্রকৃত উত্তর। এটা হলো ভৌগোলিক উত্তর মেরু, পৃথিবীর ঘূর্ণনক্ষের শীর্ষবিন্দু। এটা স্থির, এর কোনো নড়চড় নেই। পৃথিবীর সব মানচিত্র বা চার্ট এই উত্তরকে ভিত্তি করেই তৈরি করা হয়। জাইরোকম্পাস সরাসরি এই উত্তরটাই দেখায়। আচ্ছা, তাহলে ম্যাগনেটিক নর্থ কি? সাধারণ কম্পাস তো এটাই দেখায়, তাই না? হ্যাঁ, পৃথিবীর কেন্দ্রে যে গলিত লোহার কোর আছে, সেটার কারণে পুরো পৃথিবীটাই একটা বিশাল চুম্বকের মতো আচরণ করে। এই চুম্বকের উত্তর মেরুটাই হলো ম্যাগনেটিক নর্থ। সমস্যা হলো এটা ভৌগোলিক উত্তর মেরুর সাথে একই জায়গায় নয়, বেশ কিছুটা দূরে। ও। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এটা স্থির নয়, প্রতি বছর এটা একটু একটু করে সরে যাচ্ছে। আপনার পকেটে সাধারণ কম্পাস থেকে জাহাজের ম্যাগনেটিক কম্পাস, সবাই এই চলন্ত ম্যাগনেটিক নর্থকেই নির্দেশ করে। তার মানে কম্পাস শুরুতেই একটা ভুল জিনিস দেখাচ্ছে। আর তৃতীয়টা কম্পাস নর্থ। কম্পাস নর্থ হলো জাহাজের নিজস্ব কম্পাস, যে উত্তর দিকটা দেখাচ্ছে। এটা হলো ম্যাগনেটিক নর্থের সাথে জাহাজের নিজস্ব ভুলের যোগফল। অর্থাৎ জাহাজ নিজেই কম্পাসের রিডিংকে আরও কিছুটা প্রভাবিত করে। তাই কম্পাসের কাঁটা যেদিকে নির্দেশ করছে, সেটাই হলো কম্পাস নর্থ। মানে দাঁড়ান, তার মানে জাহাজটা নিজেই একটা চলমান সমস্যা। কম্পাস এমনিতেই ভুল উত্তর দেখাচ্ছে, তার উপর জাহাজ সেটাকে আরও ভুল করে দিচ্ছে। একদম তুষ্কিতে পৌঁছেছেন। আর এখান থেকেই নেভিগেশনের দুটো প্রধান ত্রুটির জন্ম হয়। আচ্ছা। প্রথমটাকে বলা হয় ভ্যারিয়েশন। এটা হলো ট্রু নর্থ আর ম্যাগনেটিক নর্থের মধ্যেকার কোণীয় পার্থক্য। পৃথিবীর এক এক জায়গায় এর মান এক এক রকম। যেমন ধরুন, আটলান্টিক মহাসাগরে এটা হয়তো 10 ডিগ্রি পশ্চিম দিকে, আবার ভারত মহাসাগরে হয়তো মাত্র 1 ডিগ্রি পূর্বে। এই মানটা প্রতি বছর বদলায় বলে সব নেভিগেশনাল চার্টে এর বর্তমান মান এবং বার্ষিক পরিবর্তনের হারও উল্লেখ করা থাকে। এটা তো গেল পৃথিবীর সমস্যা। আর জাহাজের নিজস্ব সমস্যাটার নাম কি? সেটাকে বলা হয় ডেভিয়েশন। জাহাজটা যেহেতু লোহা আর ইস্পাত দিয়ে তৈরি, আর এর ভেতরে শক্তিশালী ইঞ্জিন, জেনারেটর, কত বৈদ্যুতিক তারের জট, তাই জাহাজ নিজেই একটা ছোটখাটো চুম্বকে পরিণত হয়। এই নিজস্ব চৌম্বক ক্ষেত্রটা কম্পাসের কাঁটাকে আসল ম্যাগনেটিক নর্থ থেকে সামান্য সরিয়ে দেয়। হুম। 2 ডিগ্রি পূর্বে। কিন্তু পশ্চিমে চলতে শুরু করলে তা হয়তো 3 ডিগ্রি পশ্চিমে হয়ে যেতে পারে। এর জন্য প্রত্যেক জাহাজে একটা ডেভিয়েশন কার্ড থাকে, যেখানে বিভিন্ন হেডিংয়ের জন্য এই ত্রুটির মান লেখা থাকে। আমার তো মাথা ঘুরছে। ৩ রকম উত্তর, ২ রকম ত্রুটি। এই সবগুলোকে একসাথে মিলিয়ে একজন নাবিক তাহলে জাহাজ চালান কিভাবে? এতগুলো চলক নিয়ে কাজ করা তো রীতিমতো অসম্ভব মনে হচ্ছে। অসম্ভব নয়, তবে অত্যন্ত দক্ষতার কাজ। এর জন্য একটা বহু পরীক্ষিত পদ্ধতি বা ফর্মুলা আছে, যা নাবিকেরা TVMDC এই ক্রমে মনে রাখেন: ট্রু, ভেরিয়েশন, ম্যাগনেটিক, ডেভিয়েশন, কম্পাস। ধরা যাক নাবিক চার্ট থেকে দেখলেন তাকে ৮০ ডিগ্রিতে জাহাজ চালাতে হবে। এটা হলো ট্রু কোর্স। কিন্তু স্টিয়ারিংয়ে থাকা লোকটিকে তো কম্পাস দেখে জাহাজ চালাতে হবে। তাকে তো আর বলা যাবে না ৮০ ডিগ্রিতে চালাও, কারণ তার কম্পাস তো অন্য কিছু দেখাচ্ছে। তাহলে এই রূপান্তরের প্রক্রিয়াটা কেমন? নাবিক প্রথমে চার্ট থেকে ওই এলাকার জন্য ভ্যারিয়েশনের মান বের করেন। ধরা যাক সেটা ২ ডিগ্রি ইস্ট। তখন তিনি ট্রু কোর্স ৮০ ডিগ্রি থেকে ২ ডিগ্রি বাদ দিয়ে ৭৮ ডিগ্রি পেলেন। এটা হলো ম্যাগনেটিক কোর্স। আচ্ছা।
এরপর তিনি জাহাজের ডেভিয়েশন কার্ড থেকে ৭৮ ডিগ্রির কাছাকাছি হেডিংয়ের জন্য ডেভিয়েশনের মান বের করেন। ধরা যাক সেটা ১ ডিগ্রি ওয়েস্ট। তখন তিনি ৭৮ ডিগ্রির সাথে ১ ডিগ্রি যোগ করে চূড়ান্ত কম্পাস কোর্স ৭৯ ডিগ্রি পেলেন। এবার তিনি স্টিয়ারিংয়ে থাকা লোকটিকে বলতে পারেন ৭৯ ডিগ্রিতে জাহাজ চালাও। পুরো ব্যাপারটা তো একটা গাণিতিক ধাঁধার সমাধান করার মতো। সামান্য একটা ভুলে তো বড় বিপর্যয় ঘটে যেতে পারে। অবশ্যই। ভাবুন, কয়েক ডিগ্রির একটা ছোট ভুলের জন্য একটা বিশাল তেলের ট্যাঙ্কার হয়তো তার নির্দিষ্ট পথ থেকে কয়েক মাইল সরে গিয়ে একটা প্রবাল প্রাচীরের উপর উঠে গেল। অথবা ঘন কুয়াশার মধ্যে অন্য একটা জাহাজের সাথে সংঘর্ষ হল। সমুদ্রে কয়েক ডিগ্রির ভুল মানে হল কয়েকশো কিলোমিটারের বিচ্যুতি। তাই এই হিসাব চুল পরিমাণ নির্ভুল হতে হয়। কম্পাস শুধু পথ দেখায় না, এটা জীবন আর পরিবেশও রক্ষা করে। এর ব্যবহার কি শুধু জাহাজ চালানোতেই সীমাবদ্ধ? আমাদের সোর্সগুলোতে তো অবস্থান নির্ণয়ের কথাও বলা হয়েছে। হ্যাঁ, জাহাজের অবস্থান নির্ভুলভাবে জানার জন্য কম্পাস অপরিহার্য, বিশেষ করে উপকূলের কাছাকাছি। নাবিকেরা কম্পাসের সাহায্যে উপকূলের কোনো পরিচিত বস্তু, যেমন ধরুন বাতিঘর বা পাহাড়ের চূড়ার বেয়ারিং বা কৌণিক অবস্থান নেন। আচ্ছা। ধরা যাক তিনি দুটি ভিন্ন বাতিঘরের বেয়ারিং নিলেন। এরপর চার্টে ওই দুটি বাতিঘর থেকে সেই বেয়ারিং অনুযায়ী দুটি সরল রেখা টানেন। রেখা দুটি যেখানে একে অপরকে ছেদ করে সেটাই হলো জাহাজের ওই মুহূর্তের নির্ভুল অবস্থান। এই প্রক্রিয়াকে বলে পজিশন ফিক্সিং। জিপিএস আসার আগে এটাই ছিল একমাত্র নির্ভরযোগ্য উপায়। যেহেতু এটা এত সূক্ষ্ম একটা যন্ত্র আর এর ওপর মানুষের জীবন নির্ভর করে, এর রক্ষণাবেক্ষণ নিশ্চয়ই খুব জরুরি। ধরা যাক কম্পাসের বাউলে একটা বুদবুদ দেখা দিল, এটা কি খুব বড় সমস্যা? এটা খুবই বড় সমস্যা। একটা ছোট বুদবুদও কম্পাস কার্ডের স্বাধীন নড়াচড়ায় বাধা দিতে পারে এবং রিডিংকে অস্থিরশীল বা ভুল করে দিতে পারে। এর রক্ষণাবেক্ষণের কিছু নির্দিষ্ট নিয়ম আছে। প্রথমত, কম্পাসের আশেপাশে কোনো শক্তিশালী চুম্বক বা লোহার বস্তু, যেমন ব্যক্তিগত স্পিকার বা এমনকি কিছু মোবাইল ফোনও রাখা কঠোরভাবে নিষিদ্ধ। ও, কারণ এগুলো অস্থায়ীভাবে ডেভিয়েশন তৈরি করতে পারে। আর যদি বুদবুদ দেখা দেয় বা তরল কমে যায়, তখন কি করা হয়? যদি বাউলে বুদবুদ দেখা দেয়, তার মানে হলো কোথাও একটা লিক আছে বা তাপমাত্রা খুব কমে যাওয়ার কারণে তরল সংকুচিত হয়েছে। তখন একজন দক্ষ টেকনিশিয়ান নির্দিষ্ট কম্পাস ফ্লুইড দিয়ে বাউলটি সাবধানে আবার ভরে দেন এবং লিক থাকলে তার সিল মেরামত করেন। এটা করার সময় খুব সতর্ক থাকতে হয় যেন ভেতরে নতুন করে কোনো বাতাস ঢুকে না যায়। কিন্তু একটা প্রশ্ন আছে, এই ডেভিয়েশন কার্ড তো একটা নির্দিষ্ট সময়ের জন্য তৈরি। জাহাজে যদি নতুন কোনো বড় ধাতব যন্ত্রপাতি যোগ করা হয় বা পুরনো কিছু সরানো হয়, তাহলে তো এই কার্ডটা অকেজো হয়ে যাবে। সেক্ষেত্রে কি করা হয়? চমৎকার প্রশ্ন। ঠিক তাই। জাহাজে বড় কোনো কাঠামোগত পরিবর্তন হলে বা কম্পাস মেরামত করা হলে পুরনো ডেভিয়েশন কার্ড আর নির্ভরযোগ্য থাকে না। তখন একটি বিশেষ প্রক্রিয়া অনুসরণ করতে হয়, যাকে বলে কম্পাস সুইং। জাহাজকে কোনো খোলা জায়গায় নিয়ে গিয়ে খুব ধীরে ৩৬০ ডিগ্রি ঘোরানো হয়। প্রতি ১০ বা ১৫ ডিগ্রি পর পর ম্যাগনেটিক কম্পাসের রিডিং জাইরো কম্পাস বা অন্য কোনো নির্ভরযোগ্য রেফারেন্সের সাথে মিলিয়ে দেখা হয় এবং পার্থক্যটা রেকর্ড করা হয়। এই পুরো প্রক্রিয়া থেকে পাওয়া তথ্য দিয়ে একটি নতুন এবং নির্ভুল ডেভিয়েশন কার্ড তৈরি করা হয়, যা আবার ব্রিজের নাবিকের ব্যবহারের জন্য টাঙিয়ে দেওয়া হয়। তাহলে সব মিলিয়ে আমরা এটাই বুঝলাম যে সামুদ্রিক কম্পাস শুধু উত্তর দিক দেখানো একটা যন্ত্র নয়। এর পেছনে রয়েছে পদার্থবিজ্ঞান, ভূগোল এবং জাহাজের নিজস্ব গঠন সম্পর্কে গভীর জ্ঞানের এক জটিল সমন্বয়। একটা সাধারণ যন্ত্রের আড়ালে এটা এক অসাধারণ প্রকৌশলের নিদর্শন। এখানকার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মানুষ কিভাবে প্রকৃতির একটি শক্তিকে কাজে লাগাচ্ছে, আবার সেই প্রকৃতিরই এবং নিজের তৈরি করা পরিবেশের, মানে জাহাজের নিজস্ব চৌম্বক ক্ষেত্রের সীমাবদ্ধতাগুলোকে গাণিতিকভাবে সমাধান করছে। এটা প্রকৃতির শক্তির সাথে মানুষের বুদ্ধিমত্তার এক অসাধারণ মিলবন্ধন। কম্পাস ভুল, কিন্তু সেই ভুলের হিসাবটা নির্ভুল। এই আলোচনা থেকে একটা প্রশ্ন মাথায় আসছে। আমাদের সোর্সগুলো বলছে জাহাজের ধাতব কাঠামো আর বৈদ্যুতিক যন্ত্রপাতেই ডেভিয়েশনের প্রধান কারণ। তাহলে ভাবার বিষয় হল, ভবিষ্যতের জাহাজগুলো তো আরও বেশি প্রযুক্তি নির্ভর হবে, আরও শক্তিশালী ইলেকট্রনিক সিস্টেমে সজ্জিত হবে। সেক্ষেত্রে ম্যাগনেটিক কম্পাসের জন্য এই ডেভিয়েশন সংশোধন করা কি আরও কঠিন হয়ে পড়বে?
এমন কোনো পর্যায় কি আসতে পারে যখন একটি জাহাজের নিজস্ব বৈদ্যুতিক কোলাহল এত বেশি হবে যে তা একটি সাধারণ ম্যাগনেটিক কম্পাসের কার্যকারিতাকে পুরোপুরি নষ্ট করে দেবে?